নমস্কার, মহানবমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনারা দেখছেন এবিপি আনন্দ আর আপনাদের সঙ্গে আমি পাপিয়া। দেখতে দেখতে কিন্তু পুজো শেষ হয়ে এলো, রাত পোহালেই মন খারাপের দশমী। উৎসবের রেশটুকু আর জমি উপভোগ করে নিতেই হবে। তাই আমার সঙ্গে পুজোর আড্ডায় স্টুডিওতে হাজির অনিরুদ্ধ রায়চৌধুরী, অম্বরীশ ভট্টাচার্য এবং অনির্বাণ চক্রবর্তী। তাদের সবাইকে শুভ শারদিয়া। শুভ শারদিয়া। তো প্রথমেই আমি অনির্বাণের কাছে আসি, যে তুমি তো প্রায় প্রত্যেকবারই পুজোর সময়টা বাইরে কাটাও, এবারে কলকাতায় আছো, সে তো আমাদের পুজোর আড্ডায় এসেছো, সবাই দেখতেই পাচ্ছে। কেমন এনজয় করছো বলো? ভালো। আমার পুজোর সময়টা একটা বাইরে যাওয়ার একটা মেন কারণ হচ্ছে ওই সময়টায় ছুটি পাওয়া যায়, কারণ শুটিং ফর শিওর বন্ধ থাকে, তো ওইটা আগে থেকে প্ল্যান করা যায়। এই বছর মানে প্ল্যান করেই যাইনি, হ্যাঁ, মানে অনেক দেরি হয়ে গেল সব হিসেব করতে। অনেক বছর বাদে পুজোতে ভালোই লাগছে। আমি না অ্যাকচুয়ালি খুব যে ভিড়ভাড়টা পছন্দ করি এমন না, কিন্তু দূর থেকে দেখতে ওটা ভালো লাগে, যে সবাই এত আনন্দ করছে, বিশেষ করে বাচ্চারা, শহরটা এত সেজে ওঠে, সেটা ভালো লাগে। কিন্তু নিজের মধ্যে ঢুকে দেখতে ভালো লাগে না। আচ্ছা, বাইরে থেকে দেখতে ভালো লাগে, কিন্তু সেটা কিন্তু এমন না যে বয়স হওয়ার সাথে সাথে এটা হয়েছে। ছোটবেলা থেকেই আমি কখনোই খুব একটা ভিড় এর মধ্যে কমফোর্টেবল ফিল করি না। যেমনটা খাওয়া দাওয়ায়, কারণ পুজো মানে খাওয়া দাওয়া, পেট পুজোর কথা না হলে হয় না। আর সেটা অম্বরীশ যখন আছে খুব স্বাভাবিকভাবেই আসবে, কারণ ওকে দেখে যা মনে হচ্ছে ও প্রায় 20 কেজি ওজন কমিয়েছে, তাই তো? খুব যদি ভুল না করি। এইসব কেন বলছো আমি জানি না, কি আমি কি আদৌ কোনোদিনও মোটা ছিলাম অনির্বাণ? হ্যাঁ ছিলে। হ্যাঁ ছিলে কি জানি, আমার তো মনে পড়ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমাদের ভুল হয়েছে। ছবি আছে, আমি শেয়ার করব। কিন্তু 20 কেজি, হ্যাঁ, মানে কি করেছো আমাকে একটু বলবে? কিচ্ছু করিনি, শুধু মনটা ভালো রেখেছি আর আনন্দে হই হই করে হেসেছি, এই আর কি, আর কিচ্ছু করিনি। তাহলে কি পুজোয় নো পেট পুজো? না না, কে বলেছে? এই নবমীর দিন এক্ষুনি এটা শেষ হবে আর পাঁঠার মাংস আর ভাত খাবো। কেউ কিন্তু বিশ্বাস করবেন না। 100%। আর অনির্বাণের সঙ্গে আমার ভীষণ মিল নানান ক্ষেত্রে। আজকে দেখলাম এই পুজোর ক্ষেত্রেও খুব মিল আছে, কারণ আমিও ছোট থেকেই কোনোদিনই ভিড়ে গিয়ে ঠাকুর দেখাটা পছন্দ করতাম না। দূর থেকে ইডেনে বসে খেলা দেখবার মতো দূর থেকে আমার ঠাকুর দেখতে ভালো লাগতো, মূলত টেলিভিশনে। এখনও সেইটাই আমি মেনটেন করি। আমার খুব একটা লাইন দিয়ে ঠাকুর দেখা। আর আমার মনে হয় যদি পুজোটা শীতকালে হতো তাহলে হয়তো আমি বেরোতে পারতাম, কিন্তু সাধারণত যে সময় পুজো হয় ভয়ানক ঘাম হয় গো, তার মধ্যে ওই গলদঘর্ম হয়ে সেই বয়সও নেই, সেই ইচ্ছাও নেই। যেভাবে এগোচ্ছ ওটা তোমার ইচ্ছে হয়ে যাবে, কারণ 20 কেজি কমিয়ে ফেলেছো তো। দেখা যাক। সবচেয়ে বড় কথা নিয়ে কিছু একটা বলতে বোধহয় উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু তোমার তো বোধহয় স্বাদের সঙ্গে সম্পর্ক ভাঙলে তুমি জীবনের সবথেকে কঠিনতম দুঃখটা পাও, তাই না? মানে বাঁচবো কেন? আমার প্রথম কথা হচ্ছে এই যে রোগা মোটা, এই ব্যাপারটা খুব ওভার রেটেড। আমি খাবো না, আমি তো বিশ্বাসই করি না যে এই মানুষ খেতে পছন্দ করে না, তাদের সাথে মিশিই না। আমি 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 সিরিয়াসলি তাদের সাথে মিশি না। কোনো অ্যাক্টর এসে যদি বলে নো নো আই হেট ফুড, আচ্ছা জয়গুরু, তার মানে লোক ভালো না। লোক ভালো না যারা দেখবে খাবারকে তাচ্ছিল্য করে, মানুষ ভালো হয় না। নতুন কোনো ডিশ ট্রাই করলে? আমি নিত্য নতুন নানা রকম ডিশ ট্রাই করি, হ্যাঁ, বাট চেহারা দেখে বোঝো বেশি খাই না। আমি চেহারা দেখে বুঝতে পারছো তো সেটা। না, দেখো, খাবার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সত্যি তো, মন ভালো থাকে। আর আমি ছেলেবেলা দেখেছি বিভিন্ন পুজোর সময়, বিজয়া দশমী সবার বাড়িতে যেতাম, মাসিমা বলে প্রণাম, কেউ লুচি ভেজে দিচ্ছে, কেউ মাংসের চপ, কেউ ডিমের ডেভিল, নিমকি, আরে বাপরে, তারপর নাড়ু। হ্যাঁ। তো খাবার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। তুমি না খেয়ে মানে খেতে হবে, কেন খাবো না? না, আর পুজো বলে না, পুজোর বাইরেও খাই, পুজো হোক না হোক, পুজোর সময়ও খাই, পুজোর পরেও খাবো। একেন বাবু খায় না। একেন বাবু খায়, আমারই গন্ডগোল হয়ে যাচ্ছে। একেন বাবু খায় কিন্তু অনির্বাণ খায় না, বিস্তর ফারাক। একেন বাবু তো মাটন খুব প্রিয়। খাবার কি পরিমতো না, মানে খাবার কি পছন্দ না? আমাকে দেখে অনেকে মনে করে যে আমি খাদ্যরসিক। আমি এমনি মানে আমার পার্সোনাল লাইফে মানে হয়তো এটা শোনার পর আমার খারাপ লাগতে শুরু করতে পারো তুমি, কিন্তু ঘটনা হচ্ছে আমি খাবার দাবার ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে। হ্যাঁ, মানে কলকাতায় নতুন কোন রেস্টুরেন্ট খুললো, সেখানে নতুন কি কুইজিন পাওয়া যাচ্ছে, কোথায় কোনটা ভালো পাওয়া যায়, এটা জানি। কিন্তু আমি প্রচুর পরিমাণে শুটিং এ গিয়ে বিভিন্ন দেশের খাবার ট্রাই করো না? শুটিং এ দেখো, একটা জিনিস বলছি, আমাদের এখন না শুটিং করতে হয় 14 দিনে একটা ছবি, 12 দিন 13 দিন, এবং প্রত্যেক দিন 14 ঘন্টা 15 ঘন্টা। ওর মধ্যে একটা রিস্কটা নিতে পারি না যে নতুন কিছু খেয়ে যদি অস্বস্তি হয়, পরের দিন যদি আমি না সকাল 5টায় মেকআপে বসতে পারি, তাহলে কিন্তু আর ওই ভালো লাগা থাকবে না। তবে আমি একটা কথা বলবো, আমার বোম্বেতে যখন শুটিং হয় মিনিমাম 25 থেকে 30 রকম ডিশ থাকে, এবং লাইভ খাবার হয়, কেউ অসুস্থ হয় না। তুমি তো কলকাতাতেও যখন শুটিং করো তখন এরকমই বোধহয়, মানে সাংঘাতিক খাবার থাকে, ভ্যারাইটি থাকে, যত রকম হয়।
তার মধ্যে ঘি, ভাত, আলু ভাজা, কুরকুরে আলু ভাজা, বড়ি ভাজা সেটাও থাকে। আমার সব বন্ধুরা যারা ইলেকট্রিশিয়ান, যারা এতদিন ধরে সহকর্মীরা কাজ করছি, কেউ বললো পোস্তর বড়া আমার বউ পাঠিয়েছে, কেউ চিংড়ি মাছের একটু ডাঁটা দিয়ে চচ্চড়ি, একদিন রাবড়ি নিয়ে বলছে ইন্দ্রাণীদি দেখতে পাচ্ছে না, কোনায় এসো, মানে প্রায় খাইয়ে দেয়। তো খাবার বোম্বেতে লাইভ। আমি একেও দেখেছি অনিরুদ্ধদা, আমি প্রদীপ দাকে দেখেছি, প্রদীপ সরকার, ওনার সাথে যখন কাজ করতে গেছি ফুচকা নিয়ে আসে তো লুকিয়ে লুকিয়ে খেতেন উনি। হ্যাঁ, ওনার সমস্ত কিছু বাদ ছিল এবং ওনার স্ত্রী সারাক্ষণ শুটিংয়ে থাকে, তুমি তো জানো। তো উনি সারাক্ষণ দেখতাম, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে দিয়ে আড়ালে গিয়ে নানান রকম কাবাব, পাঁটার মাংস টাংস খেতেন। আর অনির্বাণ খুব সিস্টেম্যাটিক, তার কারণ আমরা একটা লম্বা আউটডোরে গেছিলাম 2 বছর আগে, প্রধান ছবিটার ইয়েতে, নর্থ বেঙ্গল। সেখানে প্রত্যেক দিনই আমরা ওই শুটিং শেষ হয়ে যাওয়ার পরে 7টা 7:30টার পরে খরাজদার ঘরে একটা আসর বসতো, সেখানে নানান রকম রান্নাবান্না হতো আর অনেক কিছু হতো। অনির্বাণ আসতো, প্রত্যেক দিনই আসতো, কিন্তু ঠিক 8:30টার পরে ওকে আর দেখতে পাওয়া যেত না। আচ্ছা, ও আর থাকতো না। ও কেন থাকতো না সেটা জয়দীপ মুখার্জি ভালো বলতে পারবে। মানে এত ডিসিপ্লিনড লাইফ। আমার একটা নাম আছে ইন্ডাস্ট্রিতে, জানো কি সেটা? জয়দীপ দা দিয়েছে সেই নামটা, বলো নামটা। তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় এবং বেশি রাত্রিবেলা হলে করতে হয় অনেক সময়। এবার এই যে 12টা 1টা 1:30 অবধি যখন শ্যুট চলে, তখন আমি একদম জোনড আউট হয়ে যাই, আমি কিচ্ছু বুঝতে পারি না এই করতে, এবং খিটখিটে হয়ে যায়। তো আমার সেই জন্য নাম হয়েছে মঞ্জুলিকা। বলে যে 11টার পরে আমি নাকি এক হাতে খাট, লরি সব তুলে দিতে পারি। না, ওটা ডিফিকাল্ট। 14 ঘন্টা 15 ঘন্টা শুটিং করে, আমি যেমন 10 ঘন্টার বেশি শুটিং করিই না। এমনি শুটিং কম করি, তার উপর করলে আর 10 ঘন্টা। আচ্ছা, তাহলে তোমার এরপরে কাজ কি আছে, কি নিয়ে ভাবছো? নতুন কোনো গল্প মাথায় এসেছে কিনা? হ্যাঁ, নতুন। আমার বাংলাই করবে নাকি হিন্দি? দেখো, আমার হিন্দিতে 2-3টে সাইন করা আছে। সাইন মানে ওখানে তো সাইনিং হয়, টাকা পয়সা দিয়ে দেয়। এখানেও সাইন হয়, টাকা পয়সা দেয়। হ্যাঁ, না ওখানে দেয়। আর তো আমাকে সেগুলো করতেই হবে, বাট ডিপেন্ড করছে কখন রাইট অ্যাক্টর পাবো। তারা তো খুব ব্যস্ত থাকেন। আর আমি প্রথম দুটো বাংলা ছবি স্ক্রিপ্ট পুরো রেডি। আচ্ছা, সেটা কি ওই সাউথ ক্যালকাটার কোনো অভিজাত ক্লাবের নির্দিষ্ট একটা গাছের নিচে বসে, না এত পুজো মণ্ডপ, এত থিমের ভাবনা, সেখান থেকে কোনো আইডিয়া কোনো সময় পেয়েছো? সেখানে অবভিয়াসলি আইডিয়া তো অ্যাটমসফিয়ার থেকেই আসে। আমি যা যা ছবি করেছি এখনো অবধি সব আইডিয়া রাস্তাঘাট থেকেই এসেছে, মানুষের থেকেই এসেছে। কিন্তু সাউথ ক্যালকাটার একটা ক্লাবের একটা পার্টিকুলার গাছ আছে, আমি বলি বোধি ট্রি। সেখানে আইডিয়াগুলো ম্যারিনেট ভালো হয়, পাকে ভালো, মানে পাকটা ভালো হয়। আর মানে জোকস অ্যাপার্ট, তুমি যখন এত গাছগাছালি সবুজের মধ্যে বসে থাকবে না, তোমার মন, আমি আগে ভাবতাম সিটি লাইফ, এই বম্বে থাকবো, এই কলকাতায় থাকবো, টোকিও যাব, নিউ ইয়র্কে যাব। বিশ্বাস করো, বনে থাকতে, এখন জঙ্গলে বেড়াতে এত ভালো লাগে। মানে আমার যদি ক্ষমতা থাকে, আমি এখন একটা পাহাড়ে একটা ছোট্ট বাড়ি বানিয়ে থাকতে চাই। পুরো রিভার্স হয়ে গেছে থিঙ্কিংটা। আমার কবিতার লাইনটা মনে পড়ে যাচ্ছে, অনেক দিন থেকে আমার পাহাড় কেনার শখ ছিল। সত্যি তাই, পাহাড়ের একটা ছোট্ট জায়গা কেনার শখ, সেখানে একটা ছোট্ট বাড়ি বানাবার শখ, আর সেখানে থাকার ইচ্ছে। মানে তোমার মাথাটা খুব পরিষ্কার থাকবে তুমি যদি সবুজের সঙ্গে তুমি ওতপ্রোতভাবে অ্যাটলিস্ট দিনে 3-4 ঘন্টা থাকতে পারো। তো ডিয়ানমার পরে আমরা কোনো বাংলা ছবি পাচ্ছি? আমি ক্যাফে কিনারা বলে একটা ছবি আর লোপচু বলে একটা স্ক্রিপ্ট, দুটোই রেডি আছে। তো দেখছি কোনটা হবে। যদি আমি হিন্দি শুরু না করি, টুক করে করব। আমার একটু সময়, আমি একটু স্লো, পেটের জন্য মনে হয়, জানি না, একটু আস্তে আস্তে চলি, বাট স্লো বাট স্টেডি, এটাই হওয়া উচিত। বাট করবো তো, আমরা তো তাই দেখতে পাই টনিদার ছবিতে। কি অম্বরীশ, নিশ্চয়ই টনিদার কোনো তুলনাই হয় না। এবার তো একটা অম্বরীশ যখন আছে, একটা গান শুনতেই হবে। কেন অনির্বাণ গাইবে না কেন? আমি সব গাইবে, কি আছে, কোনো অসুবিধা নেই, তুমি শুরু করো। জোর করা এটা কি? আমি তাহলে শোনাচ্ছি, এখনই শোনাবো। হ্যাঁ, শোনাও। আচ্ছা বেশ, আমি এইখানে অনির্বাণ এবং টনিদা দুজনেই নাটকের গানও গাইতে পারো। পারি? আচ্ছা, আমরা তাহলে একটা নাটকের গানই শুনি। সেটা হচ্ছে অনেক পুরনো, 1875 সালের একটা নাটক, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা, মানময়ী বলে একটা নাটক। ওনার নাটক একটা মজা থাকতো, উনি ওনারই পপুলার যে সমস্ত দেশাত্মবোধক গান, তার প্যারোডি করতেন থিয়েটারে। এটাও সেরকমই একটা খুবই পরিচিত গান, শুনলেই বুঝতে পারবে তার প্যারোডি, মানময়ী নাটকে। শুনলেম নাকি নিদারুণ মানে, মানিনি হয়েছেন সই, সন্ন্যাসিনী সাজে আজি, সন্ন্যাসিনী সাজে আজি, হয়েছিল সখী মদন জয়ী,
শুনলেম না কি নিদারুণ মানে মানিনি হয়েছেন সই। ভাঙবো তোমার মান বধূ হানবো ফুলবান, ভাঙবো তোমার মান বধূ হানবো ফুলবান, হোক না যতই কঠিন পাষাণ মান, ফুলের গায়ে ভেঙে দেব সই। শুনলেম না কি নিদারুণ মানে মানিনি হয়েছেন সই। বাহ, এই গান প্রসঙ্গে একটা কথা বলি, আমি না দুরকম মানুষকে ভীষণ হিংসে করি। আদারওয়াইজ আমার আমি ঠিক কম্পিটিশন পছন্দ করি না, আর হিংসেটা পছন্দ করি না, মেজাজ পছন্দ করি। তো দুজন মানুষের প্রতি ভীষণ হিংসে। একটা হচ্ছে যাদের গলায় সুর আছে, যারা ভালো গাইতে পারে, আর যারা ভালো কোনো বাজনা বাজাতে পারে। আরেকটা প্রকার মানুষকে খুব হিংসে করি, যারা দারুণ রান্না করতে পারে। আমার মনে হয় এদের একটা মানে ভগবান অদ্ভুত একটা গিফট দিয়েছে। তুমি দেখবে তোমার মন মেজাজ খারাপ কেউ হয়েছে দুকলি গিয়ে দিল, মানে আমার একটা কনসেপ্ট আছে জানো তো, ওয়ান রাগ আ ডে কিপ অল মেন্টাল ওয়ারিজ অ্যাওয়ে, যেমন ওয়ান অ্যাপেল আ ডে কিপ ডক্টরস অ্যাওয়ে। তুমি একটা সম্পূর্ণ রাগ শুনবে, মেজাজ ভালো থাকবে। আমি তো সারাক্ষণ গান বাজনা শুনি জানো তো, আই এনভি ইউ। কি সুন্দর গাইলো, আর রান্নাও যে ভালো করতে পারে, একটা অদ্ভুত পাওয়ার আছে। আমি পারি, হ্যাঁ খুব ভালো রান্না করতে। ও তাহলে তো রান্নার গল্পটা আমাদের আমি শুনতেই হবে। ঠিকানা নিয়ে অমরেশের নেব। কাছেও আসবো, আমি অনির্বাণের কাছে আসবো। 5 বছর পর তোমাদের এই সিরিজ রিলিজ করলো, তো পুরনো ঘিয়ের মতো মানে ওটিটি মানে সিরিজেরও কি রহস্য বাড়ে যতটা পুরনো হয়? না তা না, অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, কারণ এই যে এবারে যে সিজনটা বেরোলো পুজোতে, যত কাণ্ড কাঠমান্ডুতে, সেটা আমরা শুরু করে, সেটা যখন একদম ফার্স্ট সিজন করেছিলাম সৃজিতের সাথে ছিন্নমস্তার অভিশাপ, সেই সময় শ্যুট করা। ইভেন কিছু কিছু আছে যেগুলো একই জায়গায় লোকেশনে, ধরো নর্থ বেঙ্গলে গেছি, সেখানে একই সাথে খানিকটা ছিন্নমস্তার শ্যুট হয়েছে, খানিকটা যত কাণ্ড কাঠমান্ডুতে হয়েছিল। তারপরে তো দীর্ঘদিন এটা চাপা ছিল, আমার কারণ জানতাম না। আর সোশ্যাল মিডিয়াতে দর্শকরা জিজ্ঞেস করে 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 ক্ষান্ত হয়ে গেছে, আমরাও একটা সময় উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ফাইনালি এই বছর যখন 2 মেতে অ্যানাউন্স করা হলো যে এবারে পুজোতে আসছে, তো সেটাতে দর্শকরা খুব খুশি হয়েছিল। কিন্তু এখানে তার সাথে এরকমও কমেন্ট পেয়েছিলাম যে না চালে বিশ্বাস নেই আপনাদের, হ্যাঁ, অবিশ্বাস করতে শুরু করেছিল। ফাইনালি এটা হলো, এবং এই রিলিজ করার পর আমরা দেখলামও অনেক কিছু। সামনে নতুন কি কাজ রয়েছে? সামনে এরপরেই বেরোবে অক্টোবরে একটা ছবি, যার নাম হচ্ছে স্বার্থপর। অন্নপূর্ণা বাসু ওনার প্রথম ছবি এটা, মানে ফিচার ফিল্ম প্রথম, সেটাতে আমি অভিনয় করেছি। তারপরে প্রতিমের একটা ছবি রান্নাবাটি, সেটাতে আমি একটা ছোট চরিত্র অভিনয় করেছি। এই দুটো রিলিজ ডেট আমি জানি বলে বললাম, মানে অক্টোবর আর নভেম্বর। তাছাড়া প্রায় 5-6খানা ছবি রেডি রয়েছে, কবে কবে রিলিজ হবে। তো আর অমরেশ, আমার তো ডিসেম্বরে অনির্বাণ আর আমি একই সাথে কাজ করেছি, প্রজাপতি 2, সেইটা বোধহয় ডিসেম্বরে রিলিজ হতে পারে। ভুল বললাম বলে? না তা হ্যাঁ, আমি যেটাই আছি সেটা বোধহয় এখনো বলা যাবে না, আপনারা কেউ কিচ্ছু শোনেননি। আচ্ছা, এছাড়া কৌশিক গাঙ্গুলির আছে আজও অর্ধাঙ্গিনী, সেটা বোধহয় পরের বছর। আর ব্রাত্য বসু শিকড় ছবিটা আছে, সেটা শুটিং চলছে এখন। এগুলো মোটামুটি আছে। নতুন গল্পের বই কিছু পড়লে? আমি এই ভেরি রিসেন্টলি প্রভাত রায়ের ক্ল্যাপস্টিকটা শেষ করলাম এই পুজোর ছুটির মধ্যে। খুব ইন্টারেস্টিং লেগেছে, দারুণ লেগেছে বইটা। আমার তো কিছু ছবি, নতুন সিনেমা কিছু দেখলে? হ্যাঁ, নতুন সিনেমা আমি গত ডিয়ারমার জন্য গত 4-5 মাস ভীষণ ব্যস্ত ছিলাম। তারপরে এটা আমেরিকাতেও রিলিজ হলো। আমেরিকাতে 50 দিন ধরে চললো ডিয়ারমা, আর মানে রেগুলার রিলিজ হয়েছে 50টা স্টেটে, 60টা স্টেটে। তো কিচ্ছু দেখতে পারিনি। আমি কিছুদিন আগে অ্যাডোলেসেন্স দেখলাম নেটফ্লিক্সে। দেখে আমার মানে আমি সত্যি বলছি 5-6 মিনিট না নাম্ব হয়ে গিয়েছিলাম, কোনো কথা বলতে পারিনি। এত পাওয়ারফুল হতে পারে একটা ল্যাঙ্গুয়েজ, একটা কন্টেন্ট। মানে আমরা তো সবাই, আমার মেয়ে বয়সের মধ্যে দিয়ে গেছে, আমি গেছি, আমার বন্ধুদের বাচ্চারা গেছে, তো আমাকে নাড়িয়ে দিয়েছে। তারপর আমি দেখলাম হচ্ছে এই ব্যাড অফ বলিউড, ওই সিরিজটা, ওটাও দারুণ লেগেছে, স্পুফ। দুটো হিন্দি ছবি দেখলাম, তো মোটামুটি মজায় আছি। আর আমার কাছে প্রচুর ছবি আছে, এক এক করে। এখন আমি একটু লাইটলি কথাটা নিলাম, মজায় আছি। আমরা সবাই মজায় থাকতে চাই, আনন্দে থাকতে চাই। আমাদের আজকের পুজোর আড্ডা নবমীর এখানে শেষ করতে হবে, কিন্তু একটা লাইন শুনতে শুনতে জাস্ট শেষ করো, একদম সময় শেষ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী,
ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত নাময়। তার মানে পুজো মানেই ভালোবাসা। একদম, সবাই ভালো থাকুক।